কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে দর্শন বিষয়ের ক্লাস শুরু হবে, আজ থেকে শুরু হচ্ছে তোমাদের 4th সেমিস্টার দর্শনের প্রথম ক্লাস, প্রথম চ্যাপ্টার সত্তাপেক্ষক বা ট্রুথ ফাংশন। বুঝা গেল? তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবে না। তো চলো চলে আসবো আমরা মূল টপিকে। এখানে তোমাদের দর্শন বিষয়কে খুঁটিনাটিভাবে বোঝানো হবে, জলের মতো সহজ করে বোঝানো হবে, বিশেষ করে লজিক চ্যাপ্টারগুলো। এই চ্যাপ্টারে অনেকেরই ভয় থাকে, তবে ভয় পাওয়ার দরকার নেই, একদম খুব সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। একবার বুঝে নিলে সারা জীবন ভুলবে না। তাহলে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে? প্রথমত সংকেত বিষয় আমাদের পড়তে হবে, তারপরে হচ্ছে সংকেত, যৌগিক বচন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, বচন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, সংযোগিক বচন, তারপরে যৌগিক বচনের প্রকারভেদ, সংকেত কত প্রকার, যোজক, গ্রাহক, ধ্রুবক, এগুলো আমাদের সবকিছু জানতে হবে। বোঝা গেল? এবং সংকেতগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, কোন সংকেতগুলোকে কি বলা হয়, কখন ব্যবহার করা হয়, বিস্তারিত জানাবো। তাহলে সর্বপ্রথমে ধ্রুবক, গ্রাহক, যোজক এবং বচন সম্পর্কে বলার আগে তোমাদের প্রথমে আমি বলবো যুক্তিবিজ্ঞান সম্পর্কে, অর্থাৎ সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সিম্বলিক লজিক। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞান কি? সাংকেতিক যুক্তিবিজ্ঞান, দেখো, সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সাংকেতিক যুক্তিবিজ্ঞান। তাহলে সংকেত মানে কি? সাংকেতিক অর্থাৎ সংকেত, সংকেত মানে কি? কোনো বার্তা বা কোনো চিহ্ন বা কোনো প্রতীক, এটাই তো আমরা বুঝি। তাহলে দর্শনের বা যুক্তিবিজ্ঞানের যে শাখায় মূলত প্রতীক, চিহ্ন বা নির্দেশক নিয়ে আলোচনা করা হয় তাকে সাংকেতিক যুক্তিবিজ্ঞান বলে। অর্থাৎ বর্ণ, প্রতীক বা নির্দেশকের মাধ্যমে যখন যুক্তিকে প্রকাশ করা হয় এবং যুক্তির বৈধতা নির্বাচন করা হয় তখন তাকে বলে কি? সিম্বলিক লজিক, অর্থাৎ সাংকেতিক যুক্তিবিজ্ঞান। বুঝা গেল? তাহলে এই সাংকেতিক যুক্তিবিজ্ঞান বহুকাল আগে থেকেই প্রচলিত ছিল এবং এর মূল প্রবর্তক বা সর্বপ্রথম এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এছাড়াও সাংকেতিক যুক্তিবিজ্ঞান নিয়ে আরো অনেক দার্শনিক রয়েছে যারা আলোচনা করছেন এই বিষয়ে, যেমন জর্জ বুল, ডি মর্গান, তারপর হচ্ছে হোয়াইট হেড এবং আরো অন্যান্য দার্শনিক রয়েছে যারা এই আধুনিক যুক্তিবিজ্ঞান নিয়ে কি করেছেন? আলোচনা সমালোচনা করেছেন তাদের গ্রন্থে। তাহলে আমরা জানবো যে এই যে সংকেত, সংকেত জিনিসটা কি বা চিহ্ন বা প্রতীক জিনিসটা কি সেটা তোমাদের আগে যদিও তোমরা জানো তাও তোমরা বেসিক হিসাবে একবার দেখে নাও বা শুনে নাও, জেনে নাও, কারণ তোমাদের অনেক ভিতর থেকে যখন কোশ্চেন আসবে তখন তোমরা সমস্যায় পড়ে যাবে। বুঝা গেল? একদম খুব সহজ সরল কোশ্চেন দিল তখন তোমরা দেখা গেলো যে তোমরা কোশ্চেনটা পারছো না। তাহলে এই জন্য আমি তোমাদের খুঁটিয়ে পড়াবো। বুঝা গেল? একটু ক্লাস লেন্দি হলেও তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রথমত দেখো সংকেত বা চিহ্ন বা প্রতীক কাকে বলা হয়। তাহলে আমরা সাধারণত কোনো চিহ্ন দিয়ে যখন কিছুকে প্রকাশ করি তখন সেটা হচ্ছে প্রতীক। যেমন তুমি ধরো কোথায় যাচ্ছ, রাস্তায় যাচ্ছ এবং সেখানে দেখতে পাচ্ছ রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল। তাহলে রেড মানে কি? কিসের সংকেত? আর হচ্ছে গ্রিন মানে কিসের সংকেত? রেড মানে হচ্ছে তোমাদের বিপদের সংকেত বা সেখানে গাড়ি দাঁড়িয়ে যেতে হবে, এবং গ্রিন মানে কি? সবকিছু সচল অবস্থায় রয়েছে। তাহলে এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত, এর অর্থ আমরা আগে থেকেই জানি। তাহলে সংকেত হচ্ছে কি? কৃত্রিম উপায়ে গঠিত প্রতীক যার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে এখন দেখো আমরা ম্যাথামেটিক্সে ইউজ করি কি? যোগ, তারপর হচ্ছে বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? তাহলে আমরা যখন হিসেব নিকেশ করি তাহলে হিসেব নিকেশ করার জন্য এই প্রতীকগুলির সাহায্য নিই। বুঝা গেল? এগুলো হচ্ছে একেবারে স্থায়ী বা ধ্রুবক, এগুলো কখনো চেঞ্জ হয় না। এখন তোমাকে যদি বলে 2 + 2 কত হলো, তাহলে তুমি 2 × 2 তো লিখবে না, তাই না? যোগের জায়গায় যোগ লিখবে, বিয়োগের জায়গায় বিয়োগ লিখবে। তাহলে এই সংকেতগুলো হচ্ছে স্থায়ী সংকেত। বুঝা গেল? এগুলো কখনো পরিবর্তন হবে না, কারণ আমরা এটাই জেনে এসেছি বা এটাই এর অর্থ যে যোগ মানে কি, বিয়োগ মানে কি। বুঝা গেল? তাহলে সেরকমই যুক্তিবিজ্ঞানে কিছু সংকেত রয়েছে, সেই সংকেতগুলোকে আমরা জানবো, ভালো করে জানবো,
বিস্তারিত জানবো, ঠিক আছে। যেমন হচ্ছে কি এই যে ডট ডট, তারপরে রয়েছে কার্ল, এটাকে কি বলা হয় কার্ল, তারপরে রয়েছে ভেল, এই চিহ্নটাকে বলা হয় ভেল, তারপরে রয়েছে ট্রিপল বার, বুঝা গেল। তাহলে এই যে এই চিহ্নগুলো বা এই সংকেতগুলো যুক্তিবিজ্ঞানে যখন ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান, বুঝা গেল, বা এগুলোকে বলা হয় সিম্বল। অর্থাৎ সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এই আমরা সংকেতগুলো ব্যবহার করে থাকি যেগুলো কখনো চেঞ্জ হয় না। তাহলে এগুলোর এক একটি নির্দিষ্ট অর্থ আছে, সেগুলো আমি তোমাদের বিস্তারিত বলবো। তাহলে এবার আমরা চলে আসি সংকেত কত প্রকার। সংকেত বিষয়ে আগে জেনে নিই। সংকেত দেখো, সংকেত সংকেত সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে শাব্দিক, আমি বিস্তারিত পড়াচ্ছি, একটা হচ্ছে অশাব্দিক, বুঝা গেল, শাব্দিক আর একটা হচ্ছে অশাব্দিক। আচ্ছা শাব্দিক মানে কি আর অশাব্দিক মানে কি? তাহলে শাব্দিক মানে কি আর অশাব্দিক মানে কি? শাব্দিক হচ্ছে যে সমস্ত সংকেতগুলো আমরা মূলত শব্দ দিয়ে চিহ্নিত করি, সেই সমস্ত সংকেতগুলোকে কি বলা হয় শাব্দিক সংকেত। উদাহরণ হিসাবে আমি বললাম একটি গরু, একটি গরু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটি গরু কি আছে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে যখন আমি গরুকে দেখলাম বা একটা প্রাণী দেখলাম যে কিনা ঘাস খাচ্ছে, যার চারটি পা রয়েছে, একটি লেজ রয়েছে, তাহলে সেই প্রাণীটিকে আমরা কিভাবে চিনবো, কোন নামে চিনবো, গরু নামে চিনবো, বুঝা গেল। তাহলে এক্ষেত্রে আমরা শব্দ ইউজ করছি। ওখানে একটা জীব রয়েছে, জীবটি হচ্ছে গাছ, তাহলে তার একটা নির্দিষ্ট সংকেতের মাধ্যমে, কোন সংকেত, শব্দের সংকেত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জিনিসটা অমুক জিনিস রয়েছে। তাহলে বললাম কি এই যে গরু, আমরা যখন শব্দ সংকেতকে যখন শব্দ হিসেবে ব্যবহার করব তখন তাকে বলা হয় শাব্দিক সংকেত। অশাব্দিক সংকেত কি, শব্দ ছাড়া যেসব সংকেত প্রচলিত সে সকল সংকেতগুলোকে বলা হয় অশাব্দিক সংকেত। অর্থাৎ এখানে শব্দ থাকবে না, কেবলমাত্র কি থাকবে, বর্ণ থাকবে, অক্ষর থাকবে, প্রতীক থাকবে। তাহলে বর্ণ কি, ক থাকতে পারে, খ থাকতে পারে, অ থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, গুণ থাকতে পারে, যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, ভাগ থাকতে পারে, বুঝা গেল, ভাগ চিহ্ন থাকতে পারে। তাহলে এগুলোকে বলা হয় অশাব্দিক। কারণ ক এটা তো একটা বর্ণ না, তাহলে এই বর্ণগুলোকে আমরা শব্দ বলবো না। এ বি সি ডি এগুলোকে আমরা ওয়ার্ড বলবো না। গুণ যোগ বিয়োগ এগুলোকে আমরা শব্দ বলবো না, এগুলো শব্দ ছাড়া ব্যবহৃত হয়, বোঝা গেল। শব্দের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করি, তাহলে এগুলো হচ্ছে অশাব্দিক সংকেত, বোঝা গেল। এবার আমরা আসবো বচন, বচন সম্পর্কে আসবো। দেখো বচনের প্রকারভেদ, বচনের বচনের প্রকারভেদ, এটা কি, এটা গঠনগত দিক দিয়ে, কি দিয়ে, গঠনগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে বচনের প্রকারভেদ। তাহলে গঠনগত দিক দিয়ে বচনের প্রকারভেদ কয় প্রকার বচন, তাহলে দেখো বচনের প্রকারভেদ, এক হচ্ছে সরল বচন, দ্বিতীয়ত হচ্ছে যৌগিক বচন। সরল বচন, যৌগিক বচন। তাহলে সরল বচন কাকে বলবো, দেখো আমি একটা বাক্য লিখলাম, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে তোমরা জানো এটা কোন বচন, এটাকে এ বচন বলা হয়, তোমরা জানো। তাহলে দেখো এই বচনের সরল বচন, এই বচনে কি বলতো, যে একটি পূর্ণ অর্থ রয়েছে, পূর্ণ অর্থ একটি রয়েছে, এবং এখানে একটি মাত্র কি রয়েছে, ক্রিয়া রয়েছে, কি রয়েছে দেখো হয়, এখানে একটি মাত্র ক্রিয়া রয়েছে, বুঝা গেল। এবং এর অঙ্গ বচনগুলো স্বতন্ত্র অর্থ হিসেবে প্রকাশিত হতে পারে না, বা স্বতন্ত্র অর্থরূপে ব্যক্ত হতে পারে না। কেন, দেখো আমি একটা যদি সকল নিলাম, এই সকল নিলাম, এই সকল মানে কি
সকল, কিন্তু এখানে তো সকল বললে একটা বচন তো বলা যাবে না, বা মানুষ আমি বললাম শুধু, তাহলে মানুষ শুধু একটা শব্দ নিয়ে মানুষ হয়ে যে একটা বচন গঠন হয়ে যাবে এমনটা তো নয়। তাহলে এখানে কেবলমাত্র একটি বচন রয়েছে এবং একটি ক্রিয়া রয়েছে, বুঝা গেল? এই জন্য এই বচনকে বলা হয় সরল বচন। তাহলে সরল বচন কি? যে বচনে কেবলমাত্র একটি ক্রিয়া থাকবে এবং তার অঙ্গ বচনগুলি স্বতন্ত্র শব্দের অর্থ গঠন করতে পারে না, তখন তাকে বলা হয় সরল বচন। বোঝা গেল? বা যে বচনের কোনো অংশ স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশিত করতে পারে না বা গণ্য হতে পারে না, তখন তাকে বলা হয় সরল বচন। আর যৌগিক বচন কি? যৌগিক বচন তার উল্টো, যখন কোনো বচন এক বা একাধিক সরল বচন নিয়ে গঠিত এবং তার এক একটি অংশ বা একাধিক অংশ সম্পূর্ণ অর্থরূপে কি হয়? গণ্য হতে পারে, তখন তাকে বলবো আমরা যৌগিক বচন। বোঝা গেল? তাহলে যে বচনে একাধিক ক্রিয়া থাকবে, এখানে একটি মাত্র ক্রিয়া থাকবে, এখানে একাধিক ক্রিয়া থাকবে, তখন তাকে আমরা কি বলবো? যৌগিক বচন। একটা কথা মাথায় রাখবে যে যে বচনে একটি মাত্র ক্রিয়া থাকবে তাকে বলা হয় সরল বচন, যে বচনে দুটি ক্রিয়া থাকবে তাকে বলা হয় যৌগিক বচন। বোঝা গেল? তাহলে যৌগিক বচনের একটা উদাহরণ দিই। যৌগিক বচনের একটা উদাহরণ, গান করবে এবং ভাত খাবে। তাহলে দেখো এখানে রাম গান করবে এবং ভাত খাবে, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমরা কটা ক্রিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গান এই ক্রিয়া, দ্বিতীয় হচ্ছে খাবে এই ক্রিয়া, তাহলে একাধিক ক্রিয়া রয়েছে এবং এর দুটি অঙ্গ বচন রয়েছে। অঙ্গ বচন মানে কি? দেখো এবং এর আগে এটা একটা বচন, আর ভাত খাবে এটা একটা বচন, তাহলে একাধিক অংশ রয়েছে এবং একাধিক অংশের নির্দিষ্ট অর্থও রয়েছে, তখন তাকে আমরা বলবো যৌগিক বচন। বোঝা গেল? তাহলে এই যৌগিক বচন অবশ্যই জানা দরকার। যৌগিক বচন কত প্রকার সেটাও আমি তোমাদের বলবো, ঠিক আছে? তবে তার আগে সংকেত সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই যে কোন সংকেতকে কি বলা হয়। বোঝা গেল? স্থায়ী সংকেত কাকে বলে, অস্থায়ী সংকেত কাকে বলে, এসব একটু বিষয়টা জেনে নিই। তাহলে এবার আমরা জানবো সংকেতের প্রকারভেদ। কি জানবো? সংকেতের প্রকারভেদ। তাহলে সংকেত কত প্রকার? তাহলে সংকেত হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী সংকেত আর একটা হচ্ছে কি অস্থায়ী সংকেত। অস্থায়ী সংকেত মানে কি বলতো? স্থায়ী মানে ধ্রুবক, বুঝা গেল? স্থায়ী মানে ধ্রুবক আর অস্থায়ী মানে চলরাশি, বুঝা গেল? চলরাশি। অস্থায়ী মানে হচ্ছে চলরাশি, এবং চলরাশির মধ্যে কি বলতো, এগুলো সংকেত চেঞ্জ হতে থাকে, কিন্তু স্থায়ী সংকেত চেঞ্জ হয় না, বুঝা গেল? তাহলে স্থায়ী সংকেতের উদাহরণ আমি তোমাদের বলে দেবো। তাহলে স্থায়ী সংকেত উদাহরণ কিরকম? যেরকম হচ্ছে তোমার কার্ল, ঠিক আছে, ট্রিপল বার, তারপরে হচ্ছে কি ভেল, এগুলোকে বলা হয় কি স্থায়ী সংকেত, কারণ এই সংকেতগুলো কখনো চেঞ্জ হয় না, বুঝা গেল? তাহলে স্থায়ী সংকেত কাকে বলবো? যে সকল সংকেত স্থান কাল ভেদে পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে সকল সংকেত পরিবর্তন হয় না এবং তার একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, তখন আমরা তাকে বলবো স্থায়ী সংকেত। অস্থায়ী সংকেতের উদাহরণ কি? দেখো যেরকম এ বি সি ডি, এগুলো কি হতে বলো তো? এগুলো চেঞ্জ হতে থাকে। আমি এর জায়গায় বিও লিখতে পারি, বি এর জায়গায় সিও লিখতে পারি, ডি এর জায়গায় ডিও লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা কার্ল থাকলে কার্লই লিখবো, ট্রিপল বার থাকলে ট্রিপল বারই লিখবো, ভেল থাকলে ভেলই লিখবো, বা কোনো অর্থ যদি ভেল বোঝায় তাহলে আমরা ভেলটাই লিখতে পারবো। অঙ্কতে পড়েছো ধ্রুব রাশি, চলরাশি, বুঝা গেল? তাহলে এবার স্থায়ী সংকেতকে দুই ভাগে ভাগ করা হয়। একক হচ্ছে একক স্থায়ী সংকেত, একটা হচ্ছে একক স্থায়ী সংকেত, আর একটা হচ্ছে দ্বিস্থায়ী সংকেত।
ঠিক আছে। একক স্থায়ী সংকেত কাকে বলে? একক স্থায়ী সংকেত হচ্ছে যে সকল সংকেত মূলত একটি সরল বচনের পূর্বে বসে এবং যুক্তির বৈধতা নির্বাচন করে, তখন তাকে বলে একক স্থায়ী সংকেত। কি বললাম? একটি সরল বচন থাকবে এবং সরল বচনের পূর্বে বসবে। তাহলে উদাহরণ কি? যেরকম আমি বললাম, উদাহরণ তোমরা একটু মনে রাখবে, কার্ড। এই কার্ড চিহ্নটাকে একক স্থায়ী সংকেত বলা হয়, বুঝা গেল? এবার দ্বিস্থায়ী সংকেত কাকে বলে? যে সকল সংকেত দুটি বচনের মধ্যবর্তী স্থানে বসে দুটি বচনকে সংযুক্ত করে, তখন তাকে বলা হয় দ্বিস্থায়ী সংকেত। অর্থাৎ দ্বি মানে দুই, অর্থাৎ পাশাপাশি এক এবং দুই, তাহলে দুটি অংশকে কি করবে? যুক্ত করবে। আর একক স্থায়ী সংকেত মানে কেবল একটি অংশের সামনে থাকবে, বুঝা গেল? তাহলে দ্বিস্থায়ী সংকেতের উদাহরণ কি? যেরকম হচ্ছে ডট, তারপর হচ্ছে কি ট্রিপল বার, তারপর হচ্ছে কি ভেল, বুঝা গেল? এগুলো হচ্ছে দ্বিস্থায়ী সংকেত। এগুলো মূলত দুটি বচনের মধ্যবর্তী স্থানে বসে। আর কার্ড এটা মূলত একটা সরল বচনের পূর্বে বসে, বুঝা গেল? যেরকম আমি কি বললাম, মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল। তাহলে দেখো এখানে কার্ড চিহ্ন দিয়ে দিলাম হবে। তাহলে এটা একটা সরল বচন। তাহলে এই সরল বচনের আমি যখন এক কি পূর্বে বসে মূলত, বুঝা গেল? কখন বসবে সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। আপাতত জেনে রাখো যে এই স্থায়ী সংকেত, একক স্থায়ী সংকেত মূলত একটি সরল বচনের পূর্বে বসে, বুঝা গেল? এবং নিষেধক রূপে কাজ করে। তোমাদের বললাম যে দুটি বচনের মধ্যবর্তী স্থানে বসবে, ঠিক আছে? যেরকম বললাম, যদি, এবার এখানে একটা বচন রয়েছে এ, তাহলে এখানে একটা বচন রয়েছে বি, বুঝা গেল? তাহলে দেখো এ একটা বচন, বি একটা বচন, এবং এ বি এর মধ্যবর্তী স্থানে, বি এর মধ্যবর্তী স্থানে কি বসবে? এই এরকম একটা চিহ্ন বসে, ঠিক আছে? হর্ষ চিহ্নটাকে বলা হয়, বুঝা গেল? তাহলে এরা কি? এই সব সংকেতগুলো মূলত দুটি বচনের মধ্যবর্তী স্থানে বসে, এই জন্য একে দ্বিস্থায়ী সংকেত বলা হয়, বুঝা গেল? ক্লিয়ার সবার? এবার আমরা আসবো অঙ্গবচন। অঙ্গবচন কাকে বলে, তারপরে হচ্ছে তোমার গ্রাহক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, তারপরে হচ্ছে তোমার যোজক কাকে বলে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব।